আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে ৫ দেশ। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছে বলে জানা গেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে ৬ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হন। পরে নিহতের সংখ্যা ১০-এর বেশি বলে হালনাগাদ করা হয় এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত ৩০ জনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত ২ জন নিহত হয়েছেন। এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়। ইসরায়েলি বাহিনী একটি বিবৃতিতে বলেছে, তারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে একটি হামাস কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। তবে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনীর ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে একজন ব্যক্তি খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর পরিচালনা করছিলেন। সাম্প্রতিক এই হামলাগুলো লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত উল্লেখ করে নিজেদের নাগরিকদের এই জরুরি সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময়ে শুক্রবার ২০ ফেব্রুয়ারি সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড ইরানে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে স্টেনগার্ড বলেন, ইরান ও অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে যাওয়া উচিত এবং দেশটিতে থাকা সুইডিশ নাগরিকদের দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এখনও আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব। সুযোগ থাকা অবস্থাতেই সুইডিশদের দেশটি ছেড়ে যাওয়া উচিত। অপেক্ষা করা ঠিক হবে না। যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন, তারা ব্যক্তিগত উদ্যোগে থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ২০ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে। গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে যে 5 দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফের জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ। দেশগুলো হল ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো এবং আলবেনিয়া। খবর আনাদোলু এজেন্সির। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অফ পিসের বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফের সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন, তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। এই বাহিনীর প্রথম দায়িত্ব থাকবে গাজার নিরাপত্তাকে স্থিতিশীল করা এবং দ্বিতীয় দায়িত্ব হবে সেখানকার বেসামরিক সরকারকে শাসন পরিচালনায় সহযোগিতা করা। তিনি আরও জানান, পুরো গাজা উপত্যকায় আইএসএফের জন্য 5টি সেক্টর থাকবে এবং প্রত্যেক সেক্টরে থাকবে একটি করে সেনা ব্রিগেড। মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষজ্ঞ টিম গত কয়েক মাস ধরে গাজায় অবস্থান করছে। তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে আইএসএফের জন্য প্রয়োজনীয় স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মেজর জেনারেল জেফার্স বলেছেন, গাজার শান্তি ও উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল নিরাপত্তা। আমাদের প্রথম কাজ হবে সেটি নিশ্চিত করা। প্রসঙ্গত, গত বছরের 29 সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20টি পয়েন্ট সম্বলিত সেই প্রস্তাবে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। ট্রাম্পের প্রস্তাবের 20টি পয়েন্টের একটিতে উল্লেখ ছিল যে যুদ্ধ পরবর্তী গাজায় একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার এবং উপত্যকার শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। এই বাহিনীর সদস্যরা টেকনোক্র্যাট সরকারের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন, বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মাতৃভাষা সংরক্ষণ ও বহুভাষাবাদ প্রসারে বিশেষ কার্যক্রম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ড খালেদ এল এনানি বলেছেন, শিক্ষাজীবনী তরুণ প্রজন্মের মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়। শুক্রবার বিকাল 5টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড এনানি আরও জানান, বাংলাদেশের সঙ্গে পরামর্শক্রমে এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। মাতৃভাষা সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলায় বক্তব্য প্রদানকারী বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একই সঙ্গে উপস্থিত ছিলেন, যা আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা স্বাগত বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনেস্কোর কার্যক্রম বিশ্বের মানুষের কাছে তাদের নিজ নিজ ভাষায় পৌঁছানো জরুরি। তিনি মাতৃভাষা সংরক্ষণে শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ ও তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নির্বাহী পর্ষদের সভাপতি, কাতারের রাষ্ট্রদূত নাসের হিনজাব বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং এবারের আয়োজনের জন্য দেশটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের প্রথম পর্বে শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা শীর্ষক আলোচনায় তানজানিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, পূর্ব তিমুরের শিক্ষামন্ত্রী, দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। স্পেনের ভাষা গবেষক প্রফেসর ড্যামিয়েন ব্লাসি মূল বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা কিছু অংশ নিজ মাতৃভাষায় তুলে ধরেন, যা অনুষ্ঠানকে বহুভাষিক ও বৈশ্বিক এক চিত্রে রূপ দেয়। দিনের শেষ ভাগে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের শিল্পীদের পরিবেশিত ফোক সঙ্গীত দর্শকদের মুগ্ধ করে। লুক্সেমবার্গ, আজারবাইজান, মলদোভা, ইউক্রেন, শ্রীলঙ্কা,
ব্রাজিল এবং প্যারিস ভিত্তিক বহুভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। প্রায় 2 শতাধিক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকা আন্তর্জাতিকভাবে নতুন করে স্বীকৃতি পেয়েছে বলে প্রবাসীরা মন্তব্য করেছেন।